আসসালামু আলাইকুম। সকলকে হার্টসের ক্যারিয়ার আড্ডায় স্বাগত জানাচ্ছি। অলরেডি আপনারা যারা আগের সেশনে আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং আজকে যারা সংযুক্ত হবেন তারা জানেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পিলির যে বুক লিস্ট সেই বিষয়টাই আমরা আপনাদের সামনে উত্থাপন করব। আর যারা সাফল্যবান থাকেন, যাদের জীবনটাই বিসিএস ক্যাডার সার্ভিসের মাধ্যমে সাফল্যমণ্ডিত হয়েছে, তাদের কাছ থেকেই এই জিনিসটা সবচেয়ে ভালো শোনা যাবে বলে আমরা মনে করি। এইজন্য আজকের বিসিএস পিলি বিষয়ক বুক লিস্টের ক্যারিয়ার আড্ডায় আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মাহফুজ অমি, সহকারী কর কমিশনার, ৪৩তম বিসিএস। তিনি বুয়েট 08 ব্যাচের সিইসি বিষয়ের স্নাতক। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন জনাব তোফায়েল আহমেদ, সহকারী পোস্টমাস্টার জেনারেল, ৪১তম বিসিএস। তিনি বুয়েট 12 ব্যাচের এমএমই বিষয়ের স্নাতক। তো আমি শুরুতেই তাদেরকে স্বাগত জানাচ্ছি যে তারা তাদের অনেক ব্যস্ততম সময়ের মাঝখানেও আমাদের কিছু সময় দিয়েছেন। থ্যাংক ইউ ভাইয়েরা। এই পর্যায়ে আমি প্রথমে জনাব মাহফুজ অমি ভাইকে বলবো যে ভাইয়া, প্রথমে শুরু করার আগে আপনি যদি এই সিভিল সার্ভিসে আসার পর বা সিভিল সার্ভিসে যে আপনি আসতে যাচ্ছেন এই ব্যাপারে যদি আপনার অনুভূতিটা আমাদেরকে ব্যক্ত করতেন। হ্যাঁ, ধন্যবাদ মাহবুব ভাই। বেসিক্যালি আমি ৪৩ বিসিএস ট্যাক্স ক্যাডারে রিকমেন্ডেড হয়েছি। তাহলে আজকের ক্যারিয়ার আড্ডায় আমরা শুরুতে যাব জনাব মাহফুজ অমি ভাইয়ের কাছে। তো আপনারা প্রথমেই শুনেছেন যে তিনি ৪৩তম বিসিএস এর সহকারী কর কমিশনার পদে তিনি যোগদান করতে যাচ্ছেন। আমরা প্রথমেই অমি ভাইয়ের কাছে এই ব্যাপারে তার অনুভূতি সম্পর্কে জানতে চাই বা তার এই সিভিল সার্ভিসে আসার যে অভিজ্ঞতা সেই সম্পর্কে আমরা জানতে চাই। অমি ভাই। ধন্যবাদ মাহবুব ভাই। আমার তো এখনো জয়েনিং হয়নি। আপনি জানেন যে আমি ৪৩তম বিসিএস কর ক্যাডারে রিকমেন্ডেড হয়েছি। আমার জয়েনিংটা হচ্ছে ১ জানুয়ারি ২০২৪ সাল। সো জয়েনটা করার পর বুঝতে পারবো যে ক্যাডার সার্ভিসে আসার পর কিরকম অনুভূতি, সেটা হয়তো জয়েন করার পর বুঝতে পারবো। তো এখন পর্যন্ত আমি রিকমেন্ডেড আর কি। আর এইটুকুর অনুভূতি যদি বলতে হয় তাহলে বলবো যে অবশ্যই একটু স্পেশাল তো অবশ্যই লাগে। যেখানেই যাই মানুষ মানে সম্মান করে আর কি, অন্য চোখে দেখে, সেটাও একটা ব্যাপার। আর এই আর কি নিজের কষ্ট গুলো মানে নিজের কষ্ট করে বিশেষ পরীক্ষা দিয়ে মানে রিকমেন্ডেড হওয়াটা কিন্তু একটা আমার কাছে স্পেশাল লাগে আর কি, সেটাও একটা ব্যাপার। এটুকুই আর কি। ধন্যবাদ অমি ভাই। তো এখন অমি ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো যে তিনি তো খুব সম্প্রতি ক্যাডার সার্ভিসে জয়েন করতে যাচ্ছেন। তো তার নিশ্চয়ই পড়ার কোনো একটা প্যাটার্ন ছিল। তো আমরা জানি যে বিসিএস এ যদি আমরা ৩ ধাপে উৎসাহিতে চাই, প্রথম ধাপটাই কিন্তু থাকে বিসিএস পিলি। আর আজকে আমাদের ক্যারিয়ার বিষয়ক আড্ডারও যে মেইন থিমটা থাকবে সেটা হচ্ছে পিলির বুক লিস্ট। আমি এই বিষয়কে ভাইকে বলতে বলবো যে তার পড়াশোনার ধরন কেমন ছিল, তিনি বিশেষ করে পিলির জন্য কি টাইপ বই পড়েছেন, কোন বইগুলোকে তিনি প্রিফার করেছেন বা তিনি আমাদের যে সকল নবীন যারা আছেন তাদের জন্য কি টাইপ বুক সাজেস্ট করবেন। ধন্যবাদ মাহবুব ভাই। ৪৩ বিসিএসটা আমি যখন আমার প্রথম বিসিএস ছিল ৪৩, আমি যখন মানে পরীক্ষাটা দিব চিন্তা ভাবনা শুরু করি, তখন আমি দেখলাম যে ৩টা পরীক্ষার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিলি। কারণ 95 to 97% বাদ পড়ে প্রিলিতেই। আমি যতই মানে পড়াশোনা করি বা যতই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা যতই মেধাবী হই না কেন, আমি যদি প্রিলিতেই বাদ পড়ে যাই তাহলে তো আমার মেধা যাচাইয়ের সুযোগটা আর থাকে না। হ্যাঁ, তো আমি মানে তখনই ঠিক করছি যে আমাকে আসলে প্রিলিতে আগে টিকতেই হবে। প্রিলিতে টিকার পর পরে বাকি কাজ। অনেকে প্রিলি রিটেন একসাথে পড়ে, সেটা তাদের মানে প্যাটার্ন হতে পারে, বাট সেটা আমার ছিল না। কারণ আমি আসলে নিজেই সন্দিহান ছিলাম যে আমি প্রিলিতে টিকবো কিনা, সত্যি কথা। কারণ আমরা দেখতে পাই যে ৩.৫ লাখ ৪ লাখ পরীক্ষার্থী হয়তো প্রিলি মানে ফর্ম কিনে আর কি পরীক্ষা দেয়, হয়তো এরকমের কাছাকাছি ক্যান্ডিডেট পরীক্ষা দেয়। তার ভিতরে প্রিলিতে টিকে হচ্ছে ১৫,০০০। ঠিক আছে, তো আমি ঠিক করছিলাম যে আমাকে যেভাবে হোক প্রিলিতে টিকতে হবে। প্রিলি টেকার পর রিটেন কি হবে সেটা আমি দেখবো। কারণ রিটেন যদি ১৫,০০০ পরীক্ষা দেয়, ১১ থেকে ১২,০০০ কিন্তু রিটেন টেকে। সো রিটেন টেক একটা বিগ ডিল না। রিটেন ভালো করে ক্যাডার পাওয়ার জন্য জরুরি, কিন্তু কঠিন না, মানে পাস করাটা কঠিন না রিটেন, আমি সেটাই বলতে চাচ্ছি। কিন্তু সবচেয়ে কঠিন হচ্ছে প্রিলিটা উত্তরানো। কারণ আমি ইংলিশে দুর্দান্ত, অনেক ভালো, যাদের রিটেন স্টেপে মানে ক্যাপাবিলিটি অনেক ভালো রিটেনের, কিন্তু তারা প্রিলিটাই উত্তরাতে পারে না আর কি। ঠিক আছে, এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা প্রিলি না টেকার কারণে কিন্তু ক্যাডারটা হতে পারে। সো আমি এই জন্য মনে করি যে সবার আগে আসলে প্রিলিটাই মানে প্রিলির দিকে মানুষের ফোকাস করা উচিত, রিটেনটা পরে। কারণ প্রিলি টেকার পর রিটার্নের জন্য মোটামুটি ভালোই সময় পাওয়া যায়, এটা আমার বিশ্বাস বা আমি জানি। আর
হ্যাঁ, প্রিলির বইয়ের কথা যদি বলতে হয়, আমি একটু বলে রাখি, আমার ওই বিসিএস দেওয়ার পূর্বে একটা জিআরই দেওয়া ছিল আর কি। ওই জিআরই দেওয়ার কারণে আমি একটু ভোকাবুলারি সুবিধা পাইছিলাম, যেটা আমার বিসিএস এ খুব হেল্প করছে আমার। তো যেটা হচ্ছে যে আমি ম্যাক্সিমাম আমি জর্জের এমপি3 বইটা আমি ফলো করছিলাম সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে না। আমি একটু বলি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তারপর হচ্ছে ভূগোল, তারপর হচ্ছে বাংলা। এই 4টা সাবজেক্টের জন্য আমার জর্জের এমপি3 ছিল মাস্ট। কারণ আমি মনে করি যে আহ, কোনো একটা বইয়ে যদি একটু গল্প মানে গল্প আকারে যদি লেখা না থাকে, তবে এটা আমার মেমোরাইজ করাটা খুব ডিফিকাল্ট লাগতো। বিভিন্ন বই দেখলাম যে টেবলের টাইপের ডাটা দেওয়া ছিল, যে অমুকটা কত হয় এত সালে, অমুকটা কত হয় এত সালে, অমুক ঘটনা ঘটে এত সালে, কিন্তু এর সাথে কোনো ব্যাখ্যা থাকতো না, তাই না? মাহবুব ভাই শুনতে পাচ্ছেন তো না? হ্যাঁ, আমি ভাই শুনতে পাচ্ছি। তো ব্যাখ্যা থাকতো না, আমার এগুলো ভালো লাগতো না, কারণ আমার একটা জিনিস মনে রাখার জন্য তার স্টোরিটা আমার জানতে হবে। সো জর্জের এমপি3 বইগুলোতে আমি দেখছি যে স্টোরি আকারে দেওয়া থাকতো, কোনো একটা ঘটনা কিভাবে ঘটছে সুন্দর করে দেওয়া থাকতো। সেটা আমাকে মানে মনে রাখার জন্য সেই জিনিসগুলো আমাকে খুব হেল্প করছে আর কি। তো বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ভূগোল এবং বাংলা সাহিত্য, এই কয়টা বই আমি জর্জের এমপি3 করছি। আর বাংলা সাহিত্যের জন্য আমি অগ্রদূতের যেই মানে এমপি প্রিলিমিনারির জন্য যে বইটা আছে ওটাও একটু দেখছিলাম আর কি। আর বাংলা গ্রামারের জন্য আরেকটা বই দেখছিলাম, 9-10-এর যে ইটা ছিল, বোর্ড বইটা ছিল মাহবুব ভাই। এটা তো আমরা জানি যে এটা একটা কমন বই, সবাই এটা ফলো করে, আমি এটাও ফলো করছি। আর হচ্ছে ইংলিশের জন্য আমি ইংলিশ গ্রামারের কথাটা যদি বলি, আমি মনে করি যে গ্রামার আমি জিনিসগুলো বুঝতে চেয়েছিলাম যে কিভাবে মানে জিনিসগুলো হয়, কারণ গ্রামার আমি একটু উইক ছিলাম আর কি। তো গ্রামারটা ভালো করার জন্য আমি ঠিক করছি আমি বেসিক থেকে পড়বো। তো তার জন্য আমি আসলে, অনেকে হয়তো এই বইটা বলবে না, আমি অন্য কাউকে বইটা রিকমেন্ড করতে শুনি নাই, কিন্তু বইটা আমার উপকারে লাগছে তাই আমি বলতেছি। আমি একদম সেই ক্লাসিক চৌধুরী হোসেনের গ্রামার বইটা পড়ছি, একদম ক্লাসিক চৌধুরী হোসেনের। আমি একদম প্রত্যেকটা গ্রামার ওখানে একটু সুন্দরভাবে ইলাবোরেট করে দেওয়া আছে, আমি প্রত্যেকটা জিনিসপত্র বুঝে বুঝে পড়ছি। হুম? তো এটা আমাকে খুব হেল্প করছে আর কি। যে অন্য কোনো গ্রামার বই পড়লেও হতে পারে, বাট আমি যেটা মানে নিজে নিজে যেটা এক্সপিরিয়েন্স করছি আমি সেটাই বললাম। আচ্ছা, ইংলিশ লিটারেচারের জন্য আমি মিরাকেলের বইটা ফলো করছিলাম, মিরাকেল, ঠিক আছে, মিরাকল মিরাকল। তো আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে যে ইংলিশ লিটারেচার অনেক ভাস্ট একটা টপিক, অনেক বড় একটা টপিক, মাত্র 15টা মার্ক আসে, অনলি 15 মার্কস। তো আমি এত মার্ক মানে এটার জন্য যদি পড়া হয় তাহলে 2 বছর পড়লেও এটা শেষ হবে না, এটা আমার কাছে মনে হতো, কারণ অনেক বিশাল বড় সিলেবাস। এবং 2 বছর আমি খালি যদি ইংলিশ লিটারেচারে পড়ি, তাও কোনো গ্যারান্টি নাই যে আমি 15তে হয়তো 12-13 পাবো, কোনো গ্যারান্টি নাই। তো এই জন্য আমি যেটা করছি যে আমাকে এখানে 15তে 15 বা এত ভালো মার্ক লাগবে না, আমি 15 থেকে টার্গেট করবো 5 থেকে 6, ঠিক আছে? আমার 5 থেকে 6টা মার্ক লাগবে ইংলিশ লিটারেচার। তার জন্য কি কি করতে হয়? তো সেই জন্য আমি যেটা করছি, আমি দেখলাম যে শেক্সপিয়ার, তারপর এরকম আরো বেশ কয়েকজন রাইটার আছেন যাদের থেকে কোশ্চেন আসি, ঠিক আছে? তারপর যুগ বিভাজন, ঠিক আছে, ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসা, ঠিক আছে, নিউ ক্লাসিক্যাল, তারপর হচ্ছে রোমান্টিক, ভিক্টোরিয়ান, এই যুগ বিভাজনগুলো যদি পড়ি তাহলে হচ্ছে আমার জন্য খুব মানে একটা মার্ক আমি এখান থেকে মানে কনফার্ম করতে পারি। তো আমি এইভাবে 5 থেকে 6 মার্কের প্রিপারেশন নিয়ে গেছিলাম কিন্তু, এবং তার জন্য আমার সময় লাগছে 3 দিন, অনলি 3 দিনে আমি 5 থেকে 6 মার্ক আমি কনফার্ম করে যেতে পারছি। মাহবুব ভাই শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, আমি ভাই শুনতে পাচ্ছি আমরা। মানে আমার টেকনিক এরকম ছিল যে আমার 200-তে 200 আমি টার্গেট করে যাব না, আমি হচ্ছে 200-তে আমি 150 বা 160 কনফার্ম করে যাবো, এবং ওটুকু খুব ভালো করে পড়ে যাও, বাকি 30-40 মার্ক আমি ছেড়ে দিয়ে আসবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি, আমার আমার পার্সোনাল স্ট্র্যাটেজি ছিল। আর হচ্ছে ম্যাথের জন্য অসুবিধা হয়েছিল, আমাকে এতটা কষ্ট করতে হয়নি ম্যাথে, আমি জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো যেগুলো ছিল এগুলোই সলভ করে গেছিলাম, ওটা দিয়ে আমার হয়েছে আর কি, ঠিক আছে? আর আহ, আর যদি কোনো সাবজেক্ট, কি কি জানি সাবজেক্ট আছে, বিজ্ঞান, বিজ্ঞানের জন্য আমি, হ্যাঁ বিজ্ঞানের জন্য আমি প্রিসেপ্টরস একটা ইয়ে আছে ওদের, ওটাকে জানি কি বলে, ডাইজেস্ট। প্রিসেপ্টরস এর ডাইজেস্টের ওই বিজ্ঞানের অংশটা খুব ছোট, মানে একদম ছোট। তো আমি জর্জ এমপি3 আবার বিজ্ঞানে পড়ি নাই, কারণ অনেক মোটা বই, আমি দেখে ভয় পেয়েছিলাম। সো আমি যেটা প্রিসেপ্টর ডাইজেস্ট আমি ওটাই পড়ে গেছিলাম আর কি। আর যেহেতু বিজ্ঞানের ছাত্র ছিলাম, তো সেটা আমার জন্য এতটা কঠিন লাগে না আর কি, আমি খুব সহজেই মানে
গুছা নিতে পারছি আর কি। আর যেটা কি বলে আর কি সাবজেক্ট আছে আচ্ছা, আইসিটি, আমি তো আইসিটির বুয়েট সিএসসির স্টুডেন্ট, তো আইসিটি আমার জন্য আসলে এদিক থেকে আমি কিছু সুবিধা পাইছি। আর আরেকটা ব্যাপার, আমি ভূগোলে সুবিধা পাইছিলাম বলতে আমার ম্যাপের প্রতি আগে থেকে একটা আগ্রহ ছিল, বিসিএস মানে বিসিএস এর আগে থেকেই এটা আমাকে হেল্প করছে। তবে ভূগোলের যে জর্জ এমপি 3 এই বইটা মাস্ট, ঠিক আছে, এই বইটা আমাকে খুবই হেল্প করছে, ঠিক আছে। আর এমনিতেই ম্যাপ ট্যাপ নিয়ে একটু ঘাটাঘাটি করতাম, বিশেষ করে বিভিন্ন প্রণালীগুলো কোন জায়গায়, তারপর বিভিন্ন দেশ টেশ অবস্থান। আমাদের এই বিসিএস আসছিল এরকম যে ওই দেশটা কোন মানে কোন জায়গাটা, ওটা প্রতিবেশী দেশ কোনটা, এরকম একটা কোশ্চেন আসছে। তো এগুলো আমাকে অনেক হেল্প করছে আর কি, ঠিক আছে। তো আহ, এই আর কি। আর কি কি সাবজেক্ট মনে তো পড়তেছে না। ও আচ্ছা, ভালো ভালো কথা। ভাই নৈতিকতা আছে। নৈতিকতা আমি বাদ দিচ্ছিলাম 43-এ। 43 আমার প্রথম বিসিএস ছিল। আমি নৈতিকতা ব্যাপারটা হুট করে পড়তে গিয়ে দেখলাম যেটা কিছু মনে থাকে না, আমি এটা বাদ দিই। ওই যে বললাম না যে আমি 150 মার্কের প্রিপারেশন নিয়ে যাবো, বাকিটা আমি নিবো না। তো আমার ওই 150 মানে 150 ওটা বাদ দিয়ে আমার 150। তো আমার মার্ক আসছিল 124 আর কি। মানে পরবর্তীতে আমি নিজে মিলে দেখলাম আর কি যে ওই নৈতিকতা আমি কোনো প্রশ্ন দাগাইও নাই, কোনো মার্কও পাই নাই, এটাই না। তো এই হচ্ছে আমার মোটামুটি ভাবে প্রিপারেশন আর কি। তো হ্যাঁ, অমি ভাইকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তিনি কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ে তার যে বুক যেটা ছিল, তার যে বই যে তিনি যেগুলো ফলো করেছেন সেগুলো আমাদেরকে বলেছেন। আমি আবার যদি একটু ভাইয়ের কথাগুলো রিপিটেশন করতে চাই, তিনি 4টা সাবজেক্টের জন্য জর্জ এমপি3 ফলো করেছেন। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ বিষয়াবলী, বাংলা এবং হচ্ছে ভূগোল। এর সাথে তিনি ইংলিশ লিটারেচারের জন্য তিনি মিরাকলের বইটি ফলো করেছেন। বাংলা গ্রামারের জন্য তিনি 9-10-এর যে বোর্ড বইটা আছে সেটা ফলো করেছেন। আর তিনি বিজ্ঞানের ব্যাপারে বলেছেন তিনি প্রিসেপ্টর ডাইজেস্ট থেকে যে বিজ্ঞান অংশ ছিল সেটা তিনি দেখেছেন। আইসিটি তাকে দেখতে হয়নি, কারণ এই বিষয়ে তিনিই তো সর্বেসর্বা তাকে আমরা বলতে পারি। একটু একটু অ্যাড করতে দেখতে মাহবুব ভাই, চিঠি দেখতে হয়নি ব্যাপারটা পুরোপুরি ঠিক না। আইসিটি স্টুডেন্ট সুবিধা পাইছি, বাট আমি হচ্ছি ভাই। হ্যাঁ, বুঝতে পেরেছি, যদিও কথা একটু কেটে গেছে, বাট আমরা আপনার কথাটা বুঝতে ঈদের বইটা আমি পড়েছিলাম আর কি। ইজির বইটা পড়েছিলেন, দেখেছিলেন আপনার প্রিপারেশনটাকে টার্ক করার জন্য। আচ্ছা, তো ভাইয়া অলরেডি এই কথাগুলো আমাদের মাঝে তিনি বলেছেন। আর তিনি ইংলিশ লিটারেচারের জন্য তিনি বলেছেন তিনি কিছু পার্টিকুলার কিছু স্ট্র্যাটেজি ফলো করেছেন, যেটা তিনি যেটাকে ডিসাইসিভ ভেবেছিলেন তিনি সেভাবে ফলো করেছেন। তো ভাইয়ের কথা থেকে আমি বলতে চাই হোস্ট হিসেবে যে প্রত্যেক কিন্তু সাফল্যমণ্ডিত মানুষের নিজস্ব কিছু একটি স্ট্র্যাটেজি থাকে। আমরা ভাইয়ের কথা থেকেও সেটা হচ্ছে আমরা একটা পথ নির্দেশনা পেয়েছি যে আমাকে যে সবসময় 200 মার্কের জন্য, এটা সকলের জন্য ঠিক নাও হতে পারে, তিনি যেটা মনে করবেন, কিন্তু ভাইয়া যেটা ফোকাস করেছেন যে আমি 200 খাপছাড়া করার চেয়ে আমি যেটা 160 যেটা সবচেয়ে ভালো প্রিপারেশন নিতে পারবো সেটা কিন্তু আমার জন্য বেস্ট হবে। এবং ভাইয়া যেটা বলেছেন যেরকম শেক্সপিয়ার পড়লে সেখান থেকে কম বেশি 2 মার্ক চলেই আসে। তো দেখা যায় যে এটা কিন্তু একটা বড় একটা পয়েন্ট, যদি শেক্সপিয়ারটাই আমি ভালো করে পড়ি তাহলে কিন্তু আমার জন্য এটা ভালো হবে। আর এছাড়াও ভাইয়ের নিজস্ব সাবজেক্টিভিটি দেওয়ার একটা কথা বলেছেন যে তিনি তার গ্রামারের বেসিকটাকে তিনি ভালো করার জন্য তিনি কিন্তু চৌধুরী হোসেনের বইটাতে তিনি ফেরত গিয়েছিলেন, সেই আমাদের ছোটবেলার বইটাতে। তো আমি এটাও হাইলি রিকমেন্ড করি, কারণ রিসেন্ট বিসিএস কোশ্চেনগুলোতেও আমার সাথে ভাইগণ উপস্থিত আছেন, তারা বলবেন যে গ্রামার পোর্শনটা কিন্তু বেশ জটিল হয় এবং দিন যাচ্ছে এবং কিছুটা জটিলই দেখা যাচ্ছে আর কি। তো এটা ফলো করতে পারেন। তো এই পর্যায়ে আমরা একটু অমির ভাইয়ের কাছ থেকে এবার একটু আমরা তোফায়েল ভাইয়ের কাছে যাব। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ সন্ধ্যা ভাইয়া, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। তো ভাইয়া প্রথমে একই কোশ্চেন করতে চাই, তো যেহেতু আপনি 41তম বিসিএস এর একজন ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন, তো এই ব্যাপারে আপনি একটু অনুভূতিটা শুনতে চাই যে কিভাবে আসলেন বা এখন আপনার ভিতর কেমন অনুভূতি কাজ করে এই ব্যাপারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। 41তম বিসিএস এ জয়েন করার আমার প্রায় 6 মাস হয়ে গেল। তো এই 6 মাসের অনুভূতি যদি বলতে চান, 6 মাস আগের অনুভূতি এবং 6 মাস পরের অনুভূতি দুটোর মধ্যে একটু পার্থক্য করতে হবে। সেটা হচ্ছে 6 মাস পরে আগের অনুভূতি যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে সিভিল সার্ভিসে জয়েন করতেছি। এটা অবশ্যই একটা অনেক বড় একটা ছিল যে হ্যাঁ, নতুন একটা জায়গায়, নতুন ক্ষেত্র, নতুন পরিবেশ পাবো। এবং
জয়েন করার পরেই প্রায় 2 মাস পরে আমাদের ট্রেনিং এ যেতে হয়েছিল লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে যে প্রায় 605 জন একঝাঁক তরুণ সিভিল সার্ভেন্টের সাথে একই ক্লাসরুম শেয়ার করা এবং বিভিন্ন রিসোর্স পার্সনের লেকচারগুলো যাদেরকে আমি সিভিল সার্ভিসের শুরু থেকেই চিন্তা করেছিলাম বা ইউটিউবে দেখেছি তাদের লেকচার দেখার সৌভাগ্য হয়েছে। তো এদিক থেকে আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা পাওয়া আমার দিক থেকে, যে হ্যাঁ এই ক্ষেত্রটা আমাকে রাষ্ট্র প্রস্তুত করে দিয়েছে। এখন একই সাথে কিছু দায়িত্ব আমার উপর বর্তায়, যে দায়িত্বগুলো হচ্ছে আমাকে কিভাবে কাজ করতে হবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কিভাবে নিজের মেধা মনন শ্রম কাজে লাগাতে হবে, এই ধরনের একটা রেসপন্সিবিলিটি নিজের উপরে বর্তায়। তো এই দুইয়ের মিশেলে আমি বলবো যে আসলে একজন পরিপূর্ণ সিভিল সার্ভেন্ট হয়তো এখনো হতে পারিনি, হওয়ার চেষ্টায় রত রয়েছি। তো সেদিক থেকে বলতে গেলে আমার অনুভূতি বেশ ভালো যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা জায়গা পেয়েছি। তো আমার অনুভূতি এই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার একটা বড় জায়গা হচ্ছে সিভিল সার্ভেন্ট হওয়া। আর অন্যান্য চাকরিও তো অবশ্যই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তবে সেদিক থেকে বলতে গেলে যেহেতু গ্রাজুয়েট হওয়ার পরেই সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছি এবং সে জায়গা থেকে যদি সাফল্য ধরা হয় যে যোগদান করতে পারাটা, সেদিক থেকে আমি মনে করি যে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই থ্যাংক ইউ তোফায়েল ভাই। ভাই আপনার সাথে আমার একটা কথা শেয়ার করার ছিল। আপনি তো এখন হচ্ছে পোস্টাল ক্যাডারে আছেন। আমার আব্বু কিন্তু বগুড়ার আপনার হচ্ছে পোস্ট অফিসের হচ্ছে সহকারী পোস্টমাস্টার ছিলেন। এইজন্য এটার প্রতি আমার একটা আগে থেকে ভালো লাগা ছিল এবং পরে আমি যেগুলো বিসিএস দিয়েছি সেগুলোতে আমার ক্যাডার চয়েসে এরকম ছিল যে প্রথমে বিসিএস ফরেন, তারপরে বিসিএস অ্যাডমিন, 3 নম্বরে বিসিএস ডাক। আমি জাস্ট এই 3টাই ক্যাডার চয়েস। তো এই সফট কর্নারের কথাটা কেস করতাম। তো ভাই এখন যেটা আমি বলবো আরকি যে যেহেতু সময় আমাদের কাছে কম বা আমরা কম সময় নিয়ে ফেলছি, আপনি একটু অমির ভাই যেভাবে তার জার্নিটাকে সামারাইজ করলেন, তার বুকগুলোকে সামারাইজ করলেন, এইভাবে আপনার জার্নি বা বুকগুলোকে আমাদের কাছে যদি সামারাইজ করতে। হ্যাঁ, অমি ভাই বেশ ভালো একটা নির্দেশনা দিয়েছেন যে কিভাবে সংক্ষিপ্ত সময় বা মোটামুটি নিজের সর্বোচ্চটুকু দিয়ে নিজেকে প্রস্তুত করা যায়। প্রিলি তো আসলে বেশ বড় একটা সিলেবাস এবং প্রিলির নাম্বারটা যদি আমরা চিন্তা করি, এখানে সবচেয়ে বেশি পরিমাণ এলিমিনেশনও হয়। তো আমি প্রিপারেশনটা নিয়েছিলাম আসলে একটু কম্প্রিহেন্সিভ ওয়েতে, যেহেতু সময় পেয়েছিলাম শুরুতে। তো সেক্ষেত্রে আমি টার্গেট করেছিলাম যে কিছু জায়গায় যেমন সায়েন্সের স্টুডেন্ট হিসেবে বিজ্ঞান, এরপর ভূগোল, ইংরেজি, এরপর আমাদের যে আইসিটি থাকে, এই এই সাবজেক্টগুলোতে ম্যাথ থাকে, এই সাবজেক্টগুলোতে মানসিক দক্ষতা, এগুলোতে আর কি মোটামুটি একটা ভালো এফোর্ট, মানে কম এফোর্টেই বেশ ভালো একটা আউটপুট পাওয়া যেতে পারে। তো সেগুলোর ক্ষেত্রে আমি চেষ্টা করেছিলাম যে ম্যাথের ক্ষেত্রে তো মোটামুটি বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেই প্যাটার্নের যেকোনো একটা বই ধরে আমি সম্ভবত MP3 বা কোনো একটা ম্যাথের বই কিনে সেই বিগত বছরের কোশ্চেনগুলো আগে সলভ করেছিলাম, যে ম্যাথের ক্ষেত্রে এবং বিজ্ঞানের ক্ষেত্রে কি আসে আর কি, দুটোই MP3-তে সলভ করেছিলাম এবং মোটামুটি 10 থেকে 40তম বিসিএস পর্যন্ত সলভ করেছিলাম বেশ ভালোভাবে এবং সে সময় কিছু মার্ক করে রেখেছিলাম যে কোন জায়গাগুলোতে আমার দুর্বলতা হয়, যেমন সাধারণ বিজ্ঞানের কিছু জায়গা, এই যে খাদ্য পুষ্টি, এগুলোতে আর কি কিছু মার্ক করে রেখেছিলাম আর কি। তো এগুলো আমি একটু বেশি সময় দিয়ে পড়েছিলাম। আর একটা জায়গা ছিল যে আমার যেহেতু রিটেনে বাংলাদেশ বিষয়গুলি 200 মার্কের পরীক্ষা দিতে হবে, এজন্য বাংলাদেশ বিষয়গুলিতে আমি একটু সময় দিয়েছিলাম বেশি। তো বাংলাদেশ বিষয়গুলিটা আমি পড়েছিলাম নাইমের যে বেসিক ভিউ ছিল, বেসিক ভিউ থেকে দেখার চেষ্টা করেছিলাম আর কি। তো তার আগে চেষ্টা করেছিলাম যে বিগত বছরের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোকে শুরুতে অ্যাসেস করে যে আমার অবস্থানটা কিরকম এটা জাজ করে তারপরে কোন সাবজেক্টটাতে কোন অংশে জোর দেওয়া বেশি জরুরি, সংবিধান, এরপর মুক্তিযুদ্ধ, এগুলোতে আর কি বেশি গুরুত্ব দিয়েছিলাম আর কি, যেহেতু এগুলোকে আমাকে রিটেনেও বসতে হবে আর কি। আর আন্তর্জাতিক যে পার্টটা ছিল, আন্তর্জাতিক বেসিক ভিউ থেকে দেখেছিলাম আমি, আন্তর্জাতিকের পার্টটা ওদের একটু বেশি বড় ছিল। তো সেখান থেকে আমি কিছু সিলেক্টিভ জিনিস দেখার চেষ্টা করেছিলাম, যেমন প্রাচীনকালের ইতিহাস, এই অংশগুলো থেকে কোশ্চেন তুলনামূলক কম আসে, আবার যে সংস্থাগুলো থাকে সংস্থাগুলো থেকে কোশ্চেন বেশি আসে, তারপর অর্থনীতি, এগুলো থেকে কোশ্চেন মোটামুটি বেশি আসে। তো চেষ্টা করেছিলাম এগুলোতে গুরুত্ব দিয়ে দেখার জন্য। আর এরপর বাংলার যে ব্যাপারটা ছিল, বাংলাটা পড়েছিলাম MP3 থেকে। তো MP3 বাংলাটা আমার কাছে জর্জের MP3 যেটা ছিল বেশ ভালো মনে হয়েছিল এবং বাংলা ব্যাকরণ যে অংশটা ছিল, ব্যাকরণ অংশটা যেহেতু অন্যান্য চাকরির পরীক্ষাতেও কাজে লেগেছিল,
তো 9-10-এর যে আমাদের পুরনো বাংলা ব্যাকরণ বইটা ছিল, পুরনো বাংলা ব্যাকরণ বইটা পড়ার চেষ্টা করেছিলাম। খুব বেশি দিন সময় লাগেনি, অথবা 5 থেকে 7 দিনের মধ্যে আমি পুরো বইটা কভার করে এবং যে কোশ্চেনগুলো বিগত বিসিএস এসেছিল আর কি, সেগুলোর উপর জোর দিয়েছিলাম। আর বাংলা সাহিত্য আমি পড়েছিলাম MP3 থেকেই। আর ইংরেজি সাহিত্যর ব্যাপারটা ছিল যে, ইংরেজি সাহিত্য যেহেতু আমি সময় কম পেয়েছিলাম, আমি চেষ্টা করেছিলাম খুব কমের মধ্যে দিয়ে যাতে পার হওয়া যায়। তো সেক্ষেত্রে আমি পড়েছিলাম কনফিডেন্সের একটা বই ছিল, শরীফ স্যারের আর কি, একটা সবুজ কালারের বই, চিকন। তো ওই বইটা পড়েছিলাম আর কি। আপনার থেকে একটু হোল্ড করছি, ওই যে এই শর্ট হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার সম্ভবত। রাইট, রাইট, রাইট। হ্যাঁ, হ্যাঁ, এই বইটা পড়েছিলাম। তো এই বইটাতে একটা জিনিস আমার ভালো লেগেছিল যে এখানে অনেক কোটেশন আর হচ্ছে প্রচুর ইতিহাস টাইপের জিনিসগুলো ছিল আর কি, সংক্ষিপ্ত আকারে। তো এই কোটেশনগুলো কিছু আমার কোটেশনের প্রতি এমনিতেই একটু ভালোবাসা ছিল আগে থেকে, বিভিন্ন কোটেশন আওড়ানোর চেষ্টা করতাম আর কি। তো ওই কোটেশনগুলো পরবর্তীতেও কিছু জায়গায় কাজে লেগেছে। তো ওখান থেকে আমি চেষ্টা করেছিলাম পড়ার। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন শেক্সপিয়ার, জর্জ বার্নার্ড শো, তারপর রোমান্টিক এজ, এগুলোকে গুরুত্ব দিয়েছিলাম বেশি। দেখা যাচ্ছে যে এগুলো থেকে আমি 15-র মধ্যে 7-8 অনায়াসে পেয়ে যাচ্ছিলাম আর কি। আবার এদিকে ভূগোলের কথা চিন্তা করলে, ভূগোল এবং নৈতিকতা ও সুশাসন দুটোই বেসিক দুইতে বেশ ভালোভাবে দেওয়া ছিল। তো নৈতিকতা সুশাসনটা যেটা ছিল, আমার প্রথম বিসিএস ছিল 40তম বিসিএস। তো সেখানে আমি নৈতিকতা সুশাসন অ্যান্সার না করেই এপ্রিলে পার হয়ে গিয়েছিলাম এবং 125-26 মতো পেয়েছিলাম আর কি। তো পরবর্তীতে দেখলাম আমি নৈতিকতা সুশাসন যদি ওখান থেকে খুব সিলেক্টিভ কিছু দেখা যায়, সবগুলো না, মোটামুটি কমন কিছু কোটেশন, কিছু সাল এবং হচ্ছে খুব কমন কিছু যে কোশ্চেন আছে, এগুলো পড়লেও মোটামুটি 5-6 ইজিলি পাওয়া যাচ্ছে আর কি। আর এক্ষেত্রে খুব বড় একটা জিনিস যে এটাতে মাইনাস মার্কিং খাওয়ার চান্স খুব বেশি থাকে, এই জন্য সাবধানে সব দাগানোর চেষ্টাও করিনি আর কি। তো সেদিক থেকে আমি দেখলাম যে ওই স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে 41তম বিসিএস এ আমি ওখানে বেশ কিছু মার্কস পেয়েছি আর কি। আবার এদিক থেকে ইংলিশ গ্রামারের কথা যদি বলি, গ্রামারটাতে আমি নিজেকে ভালো বলবো না, মানে মোটামুটি বেসিক সম্বন্ধে আর কি কিছুটা আইডিয়া ছিল আর কি। আর অ্যাট দ্য সেম টাইম আমি একটা চেষ্টা করেছিলাম যে, যেহেতু কম্প্রিহেন্সিভ আমি শুরুতেই বলেছিলাম, তো এই ওয়ার্ড স্মার্ট 1 এবং 2 একটা ছিল বই, এই বইটা আমি একটু নেড়ে চেড়ে দেখার চেষ্টা করেছিলাম যে কিছু ভোকাবুলারি যদি এনরিচ করা যায়। তো এদিক থেকে কিছুটা কাজে দিয়েছে, ভোকাবুলারি পরবর্তীতে রিটেনের ক্ষেত্রে কিছুটা হেল্প করেছে আর কি। আর বাকি থাকলো যেটা যে ভূগোল, এগুলো তো ওখান থেকে দেখলামই। ম্যাথ চেষ্টা করেছি, ম্যাথ খুব বেশি এফোর্ট দিতে হয়নি, তারপরও বিগত সালের কোশ্চেনগুলো থেকে দেখার চেষ্টা করেছি। আর আন্তর্জাতিক বাংলাদেশ তো পড়েছি বেসিক ভিউ থেকেই। আর বাংলাটাতে এফোর্ট দিয়েছিলাম আর কি, MP3 থেকে, মোটামুটি MP3 এবং 9-10-এর বাংলা দুটোই। আর এই তো গেল আর কি। তবে আমার এই মোটামুটি এই দুটো বই ফলো করে আর কি, MP3 আর হচ্ছে জর্জিয়ান MP3 আর হচ্ছে বেসিক ভিউ। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে প্রিলিতে কতটুকু পড়বো, তার চেয়ে বড় কথা হচ্ছে কতটুকু আমি নিজের ভিতরে রাখতে পারবো, এবং সেটা যদি আমাদের কোশ্চেন প্যাটার্নের সাথে সাযুজ্যপূর্ণ হয়, তাহলে আসলে প্রিপারেশনটা খুব ভালো হয়। আমার কাছে তাই মনে হয় আর কি এটা। ভাই থ্যাংক ইউ। আমরা তোফায়েল ভাইয়ের কথা শুনলাম, তার কথা, তিনি যে মেইন বিষয়গুলোতে তিনি ফোকাস করেছেন, তিনি আমাদের কিছু বিষয়ে জর্জ MP3 কথা বলেছেন, কিছু বেসিক ভিউয়ের কথা বলেছেন, এবং এর সাথে আমরা একটা ইংলিশ লিটারেচার বুক জানতে পেরেছি যেটা তিনি ফলো করেছেন। ভাইদের কথা আরেকটা জিনিস সুন্দরভাবে প্রতীয়মান হয় যে BCS এ অনেক ক্যান্ডিডেটের কাছে একটু ভয়ের নাম থাকে ম্যাথ যে বিষয়টা, কিন্তু আমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলোই যদি সলভ করি, তাহলে দেখা যায় যে অনেকাংশে 80% যে ম্যাথটাই কিন্তু চলে আসে, যে ওইটাও না আসতে ওই প্যাটার্ন ম্যাথটাই চলে আসছে, এটা দেখা। প্যাটার্নই চলে আসে। তো ভাই এক্ষেত্রে আমি একটু আরেকটু ব্রেকিং করি, সেটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে প্রিপারেশন নেয়ার একটা পর্যায়ে অবশ্যই রাখা উচিত যে নিজেকে অ্যাসেস করা। এবং আমি পড়ার পরে যেটা চেষ্টা করেছিলাম যে আমি চাকরি করারত অবস্থায় প্রিপারেশন নিয়েছি। তো দেখা যাচ্ছে যে ব্যস্ততার মধ্যেও দেখা যাচ্ছে যে বাসে যাওয়ার সময় 2-4টা অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা দিতাম আর কি। তো পরীক্ষাটা দিলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে নিজেকে জাজ করার সুযোগ পাওয়া যায়, এবং কোন জিনিসগুলো আমি ভুল করছি, কোন জিনিসগুলো আমার কনফিউশন তৈরি করতেছে। পিলিতে কনফিউশন তৈরি হওয়াটা খুব বড় একটা মানে পিছিয়ে পড়ার কারণ। তো আমি যত পরীক্ষা দিয়েছি তত দেখেছি যে কনফিউশন দূর হয়ে আমার একটা কনফিডেন্স চলে আসে আর কি। তো সেদিক থেকে আমার 41 এবং পরবর্তী বিশেষগুলোতে এটা খুব কাজে দিয়েছে। দেখা যাচ্ছে যে আমি ওই সময় এত বেশি পরিমাণে অনলাইনে পরীক্ষা দিতাম
কোনোটাতে আমি 140 বা 145-এর নিচে পেতাম না। তো এটা আমার আসলে একদিক থেকে কাজে লেগেছে আর কি, যে হ্যাঁ আমার ওই জায়গাটা তৈরি হয়ে গেছে যে আমি দাগাইলে কনফিডেন্স সহকারে দাগালে 140-45 মতো পাবো, এবং হয়েছেও তাই আর কি। এই জন্য আমি বলি সবাইকে যে পরীক্ষাটা যাতে যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা যে কোনো ভাবেই যাতে দেওয়ার চেষ্টা করে আর কি। থ্যাংক ইউ ভাই। ভাই কিন্তু আমাদের একটা পরীক্ষার ব্যাপারে একটা আলোকপাত করেছেন। আর এখন আমি 2 ভাইয়ের কাছে ওপেন কিছু কোশ্চেন রাখতে চাই। যেহেতু এই বুক বেসডই কিছু কোশ্চেন তাদেরকে করব। যে ভাইয়া, ১ম এ আমি হচ্ছে একটু ইংলিশ গ্রামারের কথা যেটা বলতে চাই, যে রিসেন্ট কিছু বিসিএস এ আমরা দেখছি যে ইংলিশ যে গ্রামার অংশটুকু থেকে এক্ষেত্রে একটু ট্রিকি কোশ্চেন আসছে। ভোকাবুলারি বেসড বলেন, যেরকম আপনি ওয়ার্ডসমার্টের কথা বলেছেন, এটা একটা ভালো একটা বই। তেমনি গ্রামাটিক্যালও আমরা দেখছি যে আপনাকে এখানে আমাদের একটু বেশি এফোর্ট দিতে হচ্ছে। তো আমরা যদি নিয়ে জেনারেল সেন্স চিন্তা করি যে এই ব্যাপারে কি আমাদের কোনো অন্য কোনো বই বা অন্য কোনো প্যাটার্ন আমাদেরকে প্রস্তুতি নিতে সাহায্য করবে কিনা? হ্যাঁ, ইংলিশ গ্রামারের কথা যদি বলি সেক্ষেত্রে হ্যাঁ, গ্রামারে কিছু ট্রিকি কোশ্চেন দেখা যায়। তো গ্রামার আসলে বিসিএস এ যেটা আসে প্রিলিতে, সেটা হচ্ছে খুব বেসিক থেকেই কোশ্চেন করে তারা। দেখা যাচ্ছে যে নাম্বার, এরপর জেন্ডার, এরপর ক্লজ থেকে তারা একটা বড় সড়ো অংশ রাখে আর কি। এখন ক্লজের পার্টটা যেটা হয়, ক্লজের পার্টটা আসলে আমাদের সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ক্লজ খুব ইম্পর্টেন্ট, এবং সেটা আমাদের রিটেনও খুব কাজে লাগে। তো আমি চেষ্টা করেছিলাম ক্লজের পার্টটুকু ভালো করে দেখার জন্য, ক্লজ এবং ফ্রেজ। এটা আসলে দেখা যেতে পারে যে কোনো বই থেকেই। আমি আহ, পরবর্তীতে রিটেনের জন্য বা রিটার্নের জন্য যদি বলার সুযোগ হয় সেক্ষেত্রে একটা বইয়ের নাম সাজেস্ট করবো। সুমন সেনের একটা বই আছে, উনি বাংলাদেশ ব্যাংকে আছেন। উনি একটা খুব সুন্দর বই লিখেছিলেন, ওটা আসলে ইংলিশ রাইটিং এর জন্য খুব ভালো বই। যাই হোক, এর আগে আমি ওই মাস্টারের কিছু চ্যাপ্টার আর কি দেখেছিলাম, মাস্টারের ক্লজ, ফ্রেজ, এরপর নাম্বার। ওখানে অনেক এক্সাম্পলও দেওয়া আছে এবং অনেক এক্সারসাইজও দেওয়া আছে, এগুলো বেশ কাজে দিয়েছিল আর কি। তবে গ্রামারের প্রিপারেশন নেওয়া উচিত, কারণ গ্রামার আসলে আমাদের নাম্বার তোলার বেশ ভালো একটা জায়গা। এখানে খুব মানে অল্প ইফোর্টেই অনেক ভালো কিছু পাওয়া যায়, যেটা আসলে বাংলাদেশ ইন্টারন্যাশনালে অনেকটাই আনকমন থাকে, কিন্তু গ্রামারটা মোটামুটি কমনই থাকে। তো এটার জন্য যদি একটু সময় দেওয়া যায়, কিছুদিন সময় নিয়ে যদি যে কোনো একটা বই, মাস্টারের বই বা কমিউনিকেটিভ ইংলিশের বই যদি ফলো করা যায়, দুটি আমার কাছে ভালো লেগেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কাজে দেওয়ার কথা। ধন্যবাদ ভাই। আমি এবারে অমি ভাইকে একটা ব্যাপার একটু জিজ্ঞাসা করতে চাই। অমি ভাই, শুনতে পাচ্ছেন কি আপনি আমাকে? জি মাহবুব ভাই, শুনতে পাচ্ছি স্পষ্ট। একটা ব্যাপার, এটা মানে বুক বেসড একটু কনফিউশন অনেকের থাকে। যেমন আমরা যদি রিসেন্ট বিসিএস গুলো দেখি, আমার যে বেঙ্গলি লিটারেচার পার্ট যেটা আছে, সেটাতে আপনার যে যুগ বিভাগে যে প্রাচীন যুগ বা মধ্যযুগ থেকে যে কোশ্চেন গুলো আসে, এগুলো কিন্তু দেখা যায় যে প্রতিবারই নতুন নতুন প্যাটার্নের কোশ্চেন আসতেছে, বা কোশ্চেনগুলো রিপিটেশন হয় না। তো এই ব্যাপারে কিন্তু এখানে তো পড়া অনেক বেশি, কিন্তু নাম্বার 2 বা 3 বা 2 নাম্বারও আসে, 3 নাম্বারে বেশি আসে না। তো এটাতে কি কোনো শর্টকাট টেকনিক বা কোনো বুক বেসড কোনো টেকনিক ইউজ করা যায় কিনা? হ্যাঁ, ধন্যবাদ মাহবুব ভাই। বাংলা সাহিত্যের কথা বললেন তো, বাংলা টিউডেনেই আমি খুব কঠিন কঠিন কোশ্চেন দেখতেছি আর কি। ঠিক আছে, মানে আমি যদিও 43-44 দুটো বিসিএস দিয়েছিলাম, তো মোটামুটি ওখানেও মোটামুটি বেশ একটু কঠিন কোশ্চেনই হয়েছিল আর কি। আর প্রাচীন যুগ থেকে 5টা মার্ক ইজি তোলার আরেকটা উপায় আছে, লাল নীল দীপাবলি, প্রাচীন যুগ আর মধ্যযুগ আর কি। একটা বই আছে লাল নীল দীপাবলি। তো এই বইটা হচ্ছে ইয়া স্যারের, হুমায়ুন আজাদ স্যারের লেখা। বইটা একদম বেসিক বই আর কি, বেসিক বই। এবং ওটাকে একটু গল্পের ঢঙে, গল্প চলে কিছু কাহিনী টাহিনী বলা হয়েছে, যেটা মানে পড়লে মুখস্থ হওয়াটা একটু ইজি হবে আর কি। তো ওখান থেকে 5 মার্কের ভিতরে মোটামুটি 3 মার্ক, 3 থেকে 4 মার্ক হয়তো ওখান থেকে মানে কমন পড়ার কথা। আর আধুনিক যুগ যেটা, সেটার কোনো সিলেবাসের কোনো শেষ নাই, সেটা একটা হিউজ সিলেবাস। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে ইংলিশ লিটারেচার আর বাংলা লিটারেচার দুটোর মধ্যে একটা মিল আছে, যে একটা বটমলেস মানে বাস্কেটের মতো, যেটা আসলে কোনো শেষ নাই, যে আনলিমিটেড। তো এত পড়ে আসলে এটা আসলে মানে 20 মার্ক তো সাহিত্য থেকে আসে, 20 আসলে মানে 15 গ্যারান্টেড হবে না যতই পড়ি আমি। ঠিক আছে, তো সেজন্য একটু স্ট্র্যাটেজিক্যালি পড়া উচিত, যে আমি সময় যেখানে কম দিয়ে বেশি নাম্বারটা আনতে পারবো, আমাকে সময় সেখানে দেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমি মনে করবো যে বাংলা সাহিত্য যেটা, এটাতে আসলে 20-এ 20 পাওয়া বা এত বেশি নাম্বার টার্গেট না নিয়ে একটু কম রাখাটাই ভালো। আর বাকি জায়গা যেগুলো নিজের স্ট্রং জোন, ইংলিশ বা ম্যাথ হতে পারে, সেগুলোতে ফুল মার্ক পাওয়ার একটা মানে টেন্ডেন্সি রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দেখবো বিগত বছরের কোশ্চেন গুলোতে
যে কিছু জিনিসপত্র আছে যেগুলো আসলে আসে, যেমন ধরেন পঞ্চপাণ্ডব বাংলা সাহিত্যে, তাই না? পঞ্চপাণ্ডব থেকে কিন্তু একটা ওই যে পঞ্চপাণ্ডব বলতে সরি ওই যে পাঁচজন কি বলা হতো আমি ভুলে গেছি, পাঁচজন রাইটার, ওই যে রবীন্দ্রোত্তর যুগের পাঁচজন কবি, হ্যাঁ ঠিক আছে? পঞ্চপাণ্ডব হ্যাঁ পঞ্চপাণ্ডবই বলে, ভুলে গেছি আর কি। তারপর হচ্ছে বেশ কিছু পত্রিকার ব্যাপার স্যাপার আছে। পত্রিকা কোনটা, পত্রিকা রিলেটেড কিছু জিনিসপত্র থাকে। সবুজপত্র পত্রিকাকে ইয়া করতেন, তাই না? তারপর হচ্ছে রবীন্দ্রনাথ নজরুল পড়লে কিন্তু মোটামুটি 3 থেকে 4 মার্ক মোটামুটি কিন্তু চলে আসে এখান থেকে, ঠিক আছে? এইভাবে একটু টেকনিক পড়লে আমি মনে করি যে বাংলা সাহিত্য 20 মার্কের ভিতরে 13-14 মানে নিয়ে আসা যায়। 20 ফর টার্গেট কারো রাখা উচিত, সব সম্ভব না। আর আমি আরেকটা জিনিস করতে চাই, প্রিলি না টেকার আরেকটা মেজর কারণ হচ্ছে ভুল দেখ। আমি অনেক ক্যান্ডিডেটদেরকে জানি সে দাগাতে পারে সলিড, কিন্তু আরো 20-30টা সে ভুল দাগে আসে। মাহবুব ভাই শুনতে পাচ্ছেন কি? আমি ভাই শুনতে পাচ্ছি। আপনার জানেন যে বিশেষ কিন্তু 0.5 করে নেগেটিভ মার্ক, এবং এই ভুল দাগানোর কারণে কিন্তু তার মার্কটা মাইনাস হয়ে কিন্তু 100 নিচে চলে আসে। তো সেক্ষেত্রে সে প্রিলি টিকতে পারে না। সো কনফার্ম না হয়ে দাগানো যাবে না, এবং সবকিছুতেই ফুল মার্ক পর টার্গেট দরকার নাই, ঠিক আছে? কাজ হচ্ছে প্রিলিতে তো হাইস্ট মার্ক পাওয়ার দরকার নেই, প্রিলিতে টার্গেট হচ্ছে টেকা, জাস্ট পাস করা, রাইট? এভাবেই আমার আগাইলে মনে হয় যে ভালো। আমি শর্টকাট একটা সাজেশন দিলাম, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হইতে পারে। ওকে, ঠিক আছে, আমরা প্রায় আমাদের শেষাংশে অনুষ্ঠানে চলে আসছি। আসলে যারা আমাদের মাঝে উপস্থিত ছিলেন তারা বিসিএস কে জয় করা মানুষ, তারা সাফল্যমণ্ডিত মানুষ। প্রতিটা সাফল্যমণ্ডিত মানুষের কাছ থেকেই কিন্তু আমাদের কিছু না কিছু নেওয়ার আছে, কারণ তারা তো কিছু পজিটিভ করেছেন যেটা আমাদের জন্য। হয়তো আমরা সেই মানুষগুলোর কাছ থেকে যদি পজিটিভ অংশগুলো নিতে পারি, তাহলে আমাদের নেগেটিভ অংশগুলোকেও কিন্তু আমরা লোপ বা বিলোপ করতে পারবো। আর বিসিএস অংশটা এত বড় বিষয় যে এটার সাথে আমরা কথা বলতে গেলে কিন্তু একটার সাথে আরেকটা জড়িত হয়ে আসে। তবু ভাইয়েরা কিন্তু খুবই কনসাইজ উপায়ে আমাদের খুবই শর্ট টাইমে তাদের যে বুক লিস্ট যেটা ফলো করা দরকার সেই ব্যাপারে কিন্তু আমাদের একদম পুঙ্খানুপুঙ্খ ধারণা দিয়েছেন। এবং আমি বিশেষ করে ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের সময় দিয়েছেন, এবং হয়তো আপনাদের এই ভিডিও থেকে কিন্তু অনেকে উপকৃত হবেন। এর সাথে অ্যাডিশনাল কিছু তথ্য ভাইরা দিয়েছেন একটু পড়াশোনার প্যাটার্ন সম্পর্কে, কি করলে ভালো মার্ক পাওয়া যায়। যেমন অমি ভাই একটা হচ্ছে নেগেটিভ মার্ক এক্সক্লুড করার কথা বলেছেন। তোফায়েল ভাই আমাদের বলেছেন যে বারবার বিভিন্ন প্ল্যাটফর্মে পরীক্ষা দেওয়ার কথা, কারণ আমি যখন ফিল করব আমি বিভিন্ন প্ল্যাটফর্মে 140-45 পাচ্ছি, তখন কিন্তু আমার পিলিতে গিয়ে এটা আমার জন্য আলাদা হেল্প হবে। তো আজকে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমি ছিলাম মাহবুব আহমেদ। পরবর্তী সেশনে নতুন ক্যারিয়ার আড্ডার নতুন একটা টপিক নিয়ে দেখা হবে। আমি ভাইদের কাছে বিশেষভাবে আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের উপস্থিতির জন্য। আমরা সবাই আপনাদেরকে আবার সামনে চাই। অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে ভাইদেরকে নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাহবুব ভাই, অনেক ধন্যবাদ। আর যারা প্রিলি পরীক্ষার্থী সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা থাকলো। সালাম আলাইকুম মাহবুব ভাই, সালাম আলাইকুম আবি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।